বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধি 1860-এর সংজ্ঞা সম্পর্কে। আজকের ভিডিওতে থাকবে 1 ধারা থেকে 24 ধারা পর্যন্ত। এর মধ্যে আমরা প্রথমে যে সংজ্ঞাটা নিচ্ছি ধারা 14। ধারা 14 রাষ্ট্রীয় কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারীর সংজ্ঞা দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় কর্মচারী কাকে বলে। খেয়াল করবেন, সরকারের অধীনে বাংলাদেশে বহাল, নিযুক্ত বা নিয়োজিত সকল কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। আমি আবার বলছি, সরকারের অধীনে বাংলাদেশে বহাল, নিযুক্ত বা নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলে। প্যানাল কোড ধারা 14। এবার আসি ধারা 17। ধারা 17 সরকার। 17 ধারায় সরকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সরকার, তাহলে সরকার কাকে বলে খেয়াল করবেন। তাহলে 17-তে 17 সরকার। 17 ধারায় সরকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে সরকার কাকে বলে চলুন আমরা একটু দেখি। বাংলাদেশে বা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনার জন্য আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। আবার বলছি, বাংলাদেশে বা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনার জন্য আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। প্যানাল কোড ধারা 17-তে বলেছে। এবার আসি ধারা 19। ধারা 19-এ সংজ্ঞা দেওয়া হয়েছে জজ বা বিচারক। জজ বা বিচারকের সংজ্ঞা দিছে 19 ধারায়। তো জজ কাকে বলে খেয়াল করবেন। কোনো মামলায় চূড়ান্ত রায় প্রদান করার জন্য যে ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে জজ বা বিচারক বলে। আমি আবার বলছি, খেয়াল করবেন, 19 ধারায় জজ বা বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো মামলায় চূড়ান্ত রায় প্রদান করার জন্য যে ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে জজ বা বিচারক বলে। ধারা 19। এবার আসি ধারা 20। ধারা 20-এ সংজ্ঞা দিছে বিচারালয়। বিচারালয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা 20-এ। কি বলছে বিচারালয়ে? যে বিচার করার জন্য সরকার কর্তৃক ঘোষিত নির্ধারিত স্থান বা জায়গাকে বিচারালয় বলে। বিচারালয় অর্থাৎ যেখানে জজ বা ম্যাজিস্ট্রেট বসে, বিচারক বসে বিচার করবে, সেই জায়গাটা হচ্ছে বিচারালয়। ধারা 20। 20-এ বিতে 20, বিতে বিচারালয়। তাহলে বিচারালয়ের সংজ্ঞা আছে 20 ধারায়। কথা ক্লিয়ার? এবার আসি ধারা 21। ধারা 21-এ সংজ্ঞা দিছে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী। তাহলে রাষ্ট্রীয় কর্মচারীর সংজ্ঞা দিছে 14 ধারায়, আর সরকারি কর্মচারীর সংজ্ঞা দিছে 21 ধারায়। তো চলুন যে সরকারি কর্মচারী কাকে বলে আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে বেতন ভাতা ভোগ করে যিনি, তাকে সরকারি কর্মচারী বলে। আবার বলছি, যে ব্যক্তি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারের দেওয়া বিধিবিধান নিয়মকানুন মেনে বেতন ভাতা ভোগ করে
সেই ব্যক্তিকে সরকারি কর্মচারী বলে। কথা ক্লিয়ার? ধারা 21। আচ্ছা, এবার আসি ধারা 22। ধারা 22-এ বলছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দিয়েছে 22 ধারায়। অর্থাৎ অস্থাবর সম্পত্তিটা কাকে বলে খেয়াল করেন, যেই সম্পত্তি এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করা যায়, সরিয়ে নেওয়া যায়, নড়াচড়ানো করা যায়, সেই সম্পত্তিকে বলে অস্থাবর সম্পত্তি। আর যে সম্পত্তিকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করা যায় না, সরানো নড়ানো যায় না, অর্থাৎ যা কিছু মাটিকে আঁকড়ে ধরে আছে, মাটির সাথে বা ভূমির সাথে সংযুক্ত আছে, সেই সকল সম্পত্তিকে বলে স্থাবর সম্পত্তি। তাহলে আবার ক্লিয়ার করছি যে অস্থাবর সম্পত্তি তাহলে কি, যে সম্পত্তি এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া যায়, স্থানান্তর করা যায়, সরানো যায়, সেই সব সম্পত্তিকে বলে অস্থাবর সম্পত্তি। ধারা 22-এ বলছে কেমন। আর স্থাবরটা আমরা একটু দেখে নেই যে যেই সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না, স্থানান্তর করা যায় না, অর্থাৎ মাটিকে আঁকড়ে ধরে আছে যেই সম্পত্তি, মাটির সাথে সংযুক্ত আছে যে সম্পত্তি, সেই সম্পত্তি হচ্ছে স্থাবর সম্পত্তি। কথা ক্লিয়ার? এবার আমরা নেই ধারা 23। ধারা 23 ধারায় বলছে অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। তাহলে অবৈধ লাভ মানে রংফুল গেইন, এই অবৈধ লাভটা কাকে বলে আমরা একটু দেখে নেই। যে সম্পত্তিতে কোনো ব্যক্তির আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও যদি উক্ত ব্যক্তি সেই সম্পত্তি লাভ করে তবে তাকে অবৈধ লাভ বলে। আবার বলছি, যে সম্পত্তিতে কোনো ব্যক্তির আইনানুগ অধিকার নাই, না থাকা সত্ত্বেও ওই সম্পত্তিতে যদি সেই ব্যক্তি লাভ করে তাহলে তাকে অবৈধ লাভ বলে। যেমন মনে করেন এই যে আমার হাতে যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটাতে কুতুবের আইনগত অধিকার নাই, এই মোবাইলটা আমার, এই মোবাইলের মধ্যে কুতুবের কোনো আইনগত অধিকার নাই। কিন্তু এই মোবাইলটা যদি সে কোনোভাবে এটা নেয় আমার কাছ থেকে, চুরি করে হোক বা গোপনে হোক যদি নেয়, তাহলে এই মোবাইলটা তার কি হবে, অবৈধভাবে সে লাভ করলো, কারণ এটা তো তার না, এই মোবাইলটাতে তার আইনগত কোনো অধিকার নাই। এইটা সে যে কোনো পন্থায় যদি নেয়, লাভ করে, তাহলে এটা হবে অবৈধ লাভ। অর্থাৎ যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি যে চোর যখন চুরি করে, এই চুরির পণ্যের মধ্যে যে সম্পত্তিটা চুরি করলো সেই সম্পত্তিতে কি চোরের অধিকার থাকে, আইনগত অধিকার থাকে? আইনগত অধিকার থাকে না। তাহলে চোর এখানে কি করলো, ওই যেই সম্পত্তি চুরি করলো সেই সম্পত্তিটা সে অবৈধভাবে লাভ করলো। আশা করছি বুঝাইতে পারছি। এই 23 ধারাতেই অবৈধ ক্ষতিরও সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে অবৈধ ক্ষতিটা কাকে বলে খেয়াল করেন, যে সম্পত্তিতে কোনো ব্যক্তির আইনানুগ অধিকার আছে, কি বলছে, যে সম্পত্তিতে কোনো ব্যক্তির আইনানুগ অধিকার আছে, সেই সম্পত্তি যদি কেউ ক্ষতি করে তাহলে তাকে অবৈধ ক্ষতি বলে। যেমন মনে করেন যে এই যে চোর যখন চুরি করে, তাহলে সেই চুরাইকৃত সম্পত্তিতে কার অধিকার থাকে? যার সম্পত্তিটা চুরি করলো সেই ব্যক্তির অধিকার থাকে। তাহলে যার সম্পত্তি, সেই সম্পত্তিটা চুরি হয়ে গেলে তার কি হয়, অবৈধ ক্ষতি হয়। এটাই হচ্ছে অবৈধ ক্ষতি। অর্থাৎ যে সম্পত্তিতে কোনো ব্যক্তির অধিকার নাই, আইনগত কোনো অধিকার নাই, সেই সম্পত্তিটা যদি ক্ষতি করে, যার অধিকার আছে সেই ব্যক্তি যদি ওই সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত হয়, সেটাই হচ্ছে অবৈধ ক্ষতি।
এবার আসি ধারা 24। ধারা 24-এ বলছে, খেয়াল করেন, ধারা 24 ধারায় বলছে অসাধুভাবে। তাহলে অসাধুভাবে কাকে বলে? খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সম্পত্তি অবৈধভাবে লাভ করে বা অবৈধভাবে ক্ষতি করে, তাহলে সেই ব্যক্তি উক্ত সম্পত্তিটা অসাধুভাবে করেছে বলে, উক্ত সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে বা লাভ করেছে অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। আমি আবার বলছি, ক্লিয়ার করছি, খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সম্পত্তি অবৈধভাবে লাভ করে বা অবৈধভাবে ক্ষতি করে, তবে তাকে অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আমি আবার একটু ক্লিয়ার করে দেই, খেয়াল করেন। সেটা হচ্ছে, তাহলে আজকে আমরা কি পেলাম? ধারা 14 দণ্ডবিধির ধারা 14-তে বলছে রাষ্ট্রীয় কর্মচারী, তারপরে 17-তে বলছে সরকারের সংজ্ঞা, 19-এ দিয়েছে জজ বা বিচারকের সংজ্ঞা, 20-এ বিচারালয়ের সংজ্ঞা আছে, 21-এ সরকারি কর্মচারী, 22-এ অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দিছে, 23-এ অবৈধ লাভ অবৈধ ক্ষতি, আর 24-এ অসাধুভাবে। তো আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ পেতে চাইলে ল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।